1971 সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ও গৌরবময় অধ্যায়। একদিকে লাখো মুক্তিকামী মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছেন, আরেকদিকে কিছু মানুষ বিশ্বাসঘাতকের মতো পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের দেশের মুক্তিকামী মানুষকে নিধনের খেলায় মেতে উঠেছিল। এদেরই বলা হয় রাজাকার, আল বদর, আল শামস। আজ আমরা জানব সেই কুখ্যাত রাজাকারদের কথা, যাদের নাম উচ্চারণ করলে মনে পড়ে যায় বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা আর রক্তের দাগে ভেজা এক কালো অধ্যায়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব 10 জন কুখ্যাত রাজাকারের ইতিবৃত্ত। নাম্বার 10, আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, ফরিদপুরের নরপিশাচ। বাচ্চু রাজাকার মুক্তিযুদ্ধকালে ফরিদপুর এলাকায় পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেন। তার বিরুদ্ধে গণহত্যা, নারী নির্যাতন এবং মুক্তিকামী মানুষদের ধরিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। 2013 সালে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। নাম্বার 9, চৌধুরী মাইনুদ্দিন, বুদ্ধিজীবী হত্যার সহকারী। মাইনুদ্দিন ছিলেন আশরাফুজ্জামানের সহযোগী। বুদ্ধিজীবীদের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করার কাজে তিনি সক্রিয় ছিলেন। তিনিও বিদেশে পলায়ন করেন। বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাম্বার 8, আশরাফুজ্জামান খান, তিনি আলবদর বাহিনীর একজন নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের শেষ সপ্তাহে ঢাকা শহরে বহু বুদ্ধিজীবী হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা প্রমাণিত হয়। স্বাধীনতার পর তিনি আমেরিকায় পালিয়ে যান এবং সেখানেই বসবাস করেন। বাংলাদেশের আদালত তাকে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেয়। নাম্বার 7, মতিউর রহমান নিজামী, আল বদরের প্রধান। নিজামী ছিলেন 1971 সালের আল বদর বাহিনীর প্রধান। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ নির্দেশনার প্রমাণ আদালতে উঠে আসে। তিনি পাকিস্তানি সেনাদের সঙ্গে সমন্বয় করে মুক্তিকামী মানুষদের টার্গেট করতেন। 2016 সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়। নাম্বার 6, মীর কাসেম আলী, চট্টগ্রামের আলবদর কমান্ডার তিনি। মীর কাসেম আলী ছিলেন চট্টগ্রামের আলবদর বাহিনীর নেতা। তার পরিচালিত দালালদের সেফ হাউস ছিল বন্দীদের নির্যাতন ও হত্যার জন্য কুখ্যাত। স্বাধীনতার পর তিনি মালয়েশিয়া ও সৌদি আরবে ব্যবসা গড়ে তোলেন। পরে বাংলাদেশে ফিরে এসে আবার ক্ষমতার কাছাকাছি চলে আসেন। 2016 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। নাম্বার 5, দেলোয়ার হোসেন সাইদি, ধর্মের মুখোশে যুদ্ধাপরাধী। সাইদি মুক্তিযুদ্ধকালে পিরোজপুরে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে। তার বিরুদ্ধে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তর করার অভিযোগ ছিল। 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। নাম্বার 4, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বুদ্ধিজীবী হত্যার নেপথ্য পরিকল্পনাকারী তিনি। মুজাহিদ ছিলেন আলবদর বাহিনীর উচ্চ পদস্থ নেতা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনায় তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত। তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রয়োজন নেই বুদ্ধিজীবীদের। 2015 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নাম্বার 3, সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রামের এক আতঙ্ক। একটি ধনী রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানপন্থী ছিলেন। চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের অভিযানে সরাসরি সহযোগিতা করেন। স্থানীয় গ্রামে গণহত্যা, নারীদের উপর নির্যাতন এবং অগ্নিসংযোগের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। 2015 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নাম্বার 2, আব্দুল কাদের মোল্লা, মিরপুরের কসাই। কাদের মোল্লা ছিলেন তৎকালীন ছাত্র সংগঠনের নেতা। 1971 সালে তিনি মিরপুর এলাকায় পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেন। তার বিরুদ্ধে অভিযোগ মুক্তিকামী মানুষকে বাড়ি থেকে ধরে এনে হত্যা করা, গণহত্যা সংগঠিত করা, নারী নির্যাতনে অংশ নেওয়া। মুক্তিযুদ্ধের সময় তার বর্বরতার কারণে মানুষ তাকে মিরপুরের কসাই নামে চিনত। 2013 সালে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়, যা কার্যকর হয় 12 ডিসেম্বর। নাম্বার 1, গোলাম আজম, রাজনীতির ছদ্মবেশী দেশদ্রোহী। গোলাম আজম ছিলেন তৎকালীন জামায়াতে ইসলামীর আমির। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নেন। পাকিস্তানি সেনাদের জন্য স্বেচ্ছাসেবক বাহিনী বা রাজাকার বাহিনী গঠনে নেতৃত্ব দেন। তিনি আন্তর্জাতিকভাবে পাকিস্তানের প্রচারণা চালান, যাতে বিশ্ববাসী মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র হিসেবে দেখে। স্বাধীনতার পর তিনি বিদেশে পালিয়ে যান, পরে বাংলাদেশে ফিরে আসেন এবং দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। এই ছিল সেই কুখ্যাত 10 রাজাকার।